হতাশ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি DY চন্দ্রচূড়। যেমন আশঙ্কা ছিল ঠিক তেমনটাই ঘটল। পশ্চিমবঙ্গের মানুষের বহুদিন ধরে সুপ্রিম কোর্টের উপর, বিশেষ করে মাননীয় বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চের ওপর একটা আশঙ্কা ছিল যে এই বেঞ্চে পশ্চিমবঙ্গের যত যত গুরুত্বপূর্ণ মামলাগুলি যায়, কোন এক অজ্ঞাত কারণে আমরা জানি না, সেই মামলাগুলো একেবারেই তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ এই অবস্থায় চলে আসে, যার প্রত্যক্ষ সুবিধা পায় আমাদের এই রাজ্যের শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে অতিষ্ঠ হয়ে কার্যত প্রত্যেকটা মানুষ তাদের শিরদাঁড়াটা শক্ত করে প্রতিবাদের ভাষা খুঁজে পেয়েছে, যে রাজ্যে মরা গাঙে প্রতিবাদের জোয়ার এসেছে, সেই রাজ্যে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর যখন প্রত্যেকটা মানুষ, এমনকি গত রাতেও একেবারেই শত শত লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, আওয়াজ খুঁজে পাচ্ছেন, তখন দেখুন কতটা হতাশ করলেন আমাদের সর্বোচ্চ ন্যায়ালয় এবং বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ। আপনারা ইতিমধ্যেই সেই নোটিশ গতকাল রাতেই পেয়ে গিয়েছেন যে কোনো এক অজ্ঞাত কারণে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে হওয়া আরজি করের মামলার শুনানিটা হচ্ছে না, এবং যে মামলার শুনানির জন্য প্রত্যেকটা মানুষ পশ্চিমবঙ্গের ছেড়ে দিন, ভারতবর্ষ এমনকি বিশ্বের অনেক মানুষ অপেক্ষা করে বসেছিলেন যে সিবিআই গিয়ে কি তথ্য জমা দেয়। অনেক দিন ধরেই আমাদের কাছে খবর আসছে যে সিবিআই এর কাছে বড় নাম জালে উঠেছে এবং বেশ কিছু তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য সিবিআই এর হাতে উঠে এসেছে। সেই তথ্যগুলো সিবিআই প্রকাশ করতে চলেছে বা দিতে চলেছে সুপ্রিম কোর্টের কাছে। এবং শুধু সিবিআই এর তথ্যই নয়, এই পুলিশি নিষ্ক্রিয়তা থেকে শুরু করে পুলিশের যে ধরনের এভিডেন্স ট্যাম্পারিং এর অভিযোগ তুলছে ডাক্তার থেকে আরজি করের একাংশের সাপোর্টিং স্টাফরা, তা নিয়ে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা উদ্গ্রীবে ছিলাম যে সত্যি সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ এই সম্পর্কে এবং তারা কি বলতে চায় রাজ্য প্রশাসন সম্পর্কে, পুলিশের ভূমিকা সম্পর্কে, এবং এই যে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ প্রাথমিকভাবে উঠে আসছে, সিবিআই হয়তো কিছু তথ্য প্রমাণ দেওয়ার পর সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ হবে সেটা শোনার জন্য যখন প্রত্যেকটি বঙ্গবাসী একেবারেই অপেক্ষা করে বসেছিলেন 5 তারিখের জন্য, তখন হতাশার খবরটা আসলো ঠিক 4 তারিখ রাত্রির বেলায়। এবং যে নোটিশটা দেওয়া হয়েছে সেই নোটিশে কোথাও উল্লেখ করা, অন্তত আমি দেখলাম না, যে কোন কারণের জন্য হঠাৎ করে মাননীয় বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চটি বসবে না, তার কোনো সদুত্তর অন্তত আমি পেলাম না। তবে টিভির নিউজ থেকে শুনতে পেলাম শরীর খারাপের জন্যই নাকি এই বেঞ্চটা বসছে না। এবং এর মধ্যে আপনাদের একটা গল্প বলবো, সেই গল্পটা আপনারা মেলাতে পারবেন এই ঘটনাটিকে দিয়ে। আপনাদের হয়তো ছেলেবেলার জীবনেও সেই গল্পটি হয়ে থাকতে পারে যে ধরুন আমরা যখন খেলাধুলা করতাম বন্ধু বান্ধবদের মধ্যে, তাদের মধ্যে যদি সব থেকে যে বদমাইশ বা দুষ্টু যে ছেলেটা ছিল, সে যখন সকলকে বিরক্ত করে বেড়াতো, খেলার মধ্যে বিঘ্ন ঘটাতো, এবং সমস্ত বন্ধুরা মিলে যখন একদিন তাকে উত্তম মধ্যম দেওয়া হয়, সেই খবরটি পেয়ে যখন ওই দুষ্টু ছেলের বাবা মা চলে আসে, সেই দুষ্টু ছেলের বাবা মা বন্ধুদের হাত থেকে নিজের ছেলেকে বাঁচানোর জন্য এই তথ্যই বলেন যে তোমরা ছেড়ে দাও, আমি বাড়ি গিয়ে দেখো না এর কি শাস্তি দিচ্ছি, একে আজকে খেতে দেব না, একে পায়ে দড়ি বেঁধে আটকে রাখবো। এই ধরনের অনেক কড়া কড়া শাস্তির কথা শুনিয়ে আসলে নিজের ছেলেকে বাঁচিয়ে নিয়ে চলে যেত। এই ধরনের ঘটনা আমরা দেখেছি। তবে আমরা বলতে পারবো না যে ঠিক এই ধরনের ঘটনাটাই ঘটলো কিনা গতদিনে সুপ্রিম কোর্ট এই মামলাটাকে শুনতে না চাওয়াকে কেন্দ্র করে। তার কারণ আপনারা জানেন যে এই মামলাটা কিন্তু কেউ সুপ্রিম কোর্টে গিয়ে দায়ের করেননি। একেবারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আরজি করের মামলার শুনানি হচ্ছিল এবং প্রধান বিচারপতির যা যা পর্যবেক্ষণ আসছিল, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সেই পর্যবেক্ষণগুলির সাথে একেবারেই সহমত হতে পারছিলেন। তারপরেই আমরা দেখি হঠাৎ করে একদিন বা দুদিন প্রধান বিচারপতির এজলাসে হাইকোর্টে শুনানির পর একেবারে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি DY চন্দ্রচূড় এই মামলাটিকে হাইজ্যাক করে নেন এবং স্বতঃপ্রণোদিতভাবে তিনি মনে করেন এই মামলাটি তারাই শুনবেন এবং তারা সেই মামলাটি শুনতেও শুরু করেন। এবং সেই ঘটনার পর আশা করি আপনাদের সকলের মনে রয়েছে
এবং তা নিয়ে আমরা ভিডিও বানিয়েছিলাম। যদি পারেন আমাদের পুরনো ভিডিওগুলো দেখলেও আপনারা সেই তথ্য পেয়ে যাবেন। আমরা বলেছিলাম যে সুপ্রিম কোর্টের হঠাৎ করে এই আরজি করের মামলাটা কলকাতা হাইকোর্ট থেকে নিজেদের হাতে নিয়ে নেওয়াতে আমরা আদতে সিঁদুরে মেঘ দেখছি। বিশ্বাস করুন, পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে সুপ্রিম কোর্টের যে সমস্ত রায়গুলো এখনো পর্যন্ত আমরা পেয়েছি, সেই রায়গুলো থেকে আমরা যেখানে পশ্চিমবঙ্গবাসী হিসাবে এই রাজ্য প্রশাসনের দুর্নীতি এবং এই রাজ্য প্রশাসনের এই নোংরা রাজনীতির হাত থেকে যখন বাঁচতে চেয়েছি সকলে, তখন সুপ্রিম কোর্টের প্রায় একটাও রায় আমাদেরকে কিন্তু সেই ধরনের একটা স্বস্তি দিতে পারেনি। বরঞ্চ উল্টো ঘটনাটাই ঘটেছে। আমাদের এই রাজ্য প্রশাসন কপিল সিব্বাল থেকে অভিষেক মনু সিংভিদের দিয়ে সুপ্রিম কোর্টে DY চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানি করে একের পর এক ঐতিহাসিক রায় কখনো কখনো ছিনিয়ে এনেছেন, কখনো কখনো আবার একেবারেই মামলাগুলোকে তারিখ পে তারিখ করিয়ে কার্যত এটা রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জন্য একটা প্রশস্ত মুখে হাসি টেনে দিয়েছেন। এই ধরনের 3টি বা 4টি মামলার কথা এই মুহূর্তে আমার মনে পড়ছে, আপনাদের মনে করিয়ে দিতে চাইব। তার মধ্যে সবথেকে বড় মামলাটি হচ্ছে DA মামলার শুনানি। প্রায় 1 বছরেরও ওপর পেরিয়ে গেল কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটা ঐতিহাসিক পর্যবেক্ষণ দেওয়ার পর যখন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে গিয়েছিল, সেই পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট তারিখ পে তারিখ সম্ভবত 1 বছরেরও বেশি অতিক্রান্ত হয়ে গেলেও সুপ্রিম কোর্ট মনেই করলো না যে রাজ্য সরকারি কর্মচারীদের DA মামলাটা শোনাটা প্রয়োজনীয়। ভাবতে পারেন, এত বড় একটা মামলা যেখানে দিনের পর দিন ধর্নায় বসে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্যের অধিকারটা পেতে, সেই মামলাটি সুপ্রিম কোর্ট শোনার সময়ই পেল না। শুধু তাই নয়, আপনাদের যদি আরো মনে করিয়ে দিই, 26,000 শিক্ষকের যে চাকরি বাতিল হয়ে গিয়েছিল কলকাতা হাইকোর্টের এক ঐতিহাসিক রায়ে, সেটাকেও চ্যালেঞ্জ করে যখন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে যায়, আপনাদের মনে রয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু সেটাকে স্থগিত করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের সেই রায়কে, এবং এখনই কারুর চাকরি যাচ্ছে না বলে সুপ্রিম কোর্ট একটা পর্যবেক্ষণে জানিয়েছিল। কিন্তু তারপর থেকে সেই মামলার কোনো অগ্রগতি হয়নি। সুপ্রিম কোর্টে সেই মামলা আবারও তারিখ পে তারিখ এই লুপেই কিন্তু পড়ে গিয়েছে। এবং আরও একটি মামলার কথা আমার মনে পড়ছে, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা, সেটা হচ্ছে ওবিসি রিজার্ভেশন। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে স্বচ্ছভাবে কোনো কিছুই হয় না। ওবিসি রিজার্ভেশনেও যে ভয়ানক দুর্নীতি হয়েছে সেটা হয়তো অনেকেই জানেন। সেই তথ্যগুলো যদি সামনে আসে চমকে যাবেন যে কিভাবে দুর্নীতি হয়েছে বলে অন্তত প্রাথমিকভাবে অভিযোগ এসেছে। কলকাতা হাইকোর্ট সেই অভিযোগের মান্যতাও দিয়েছেন। তার কারণ হচ্ছে একটা বিশেষ সম্প্রদায়কে খুশি করার জন্য তাদের প্রায় 90% মানুষকে ওবিসি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্বীকৃতি দিয়ে দিলেও হিন্দু সম্প্রদায় বা জেনারেল কাস্টকে একটা খুব অল্প সংখ্যক কিন্তু অংশকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ওবিসি হিসাবে রিজার্ভেশন করেছিলেন, অথচ যেটা সংখ্যার নিরিখে একেবারেই উল্টো হওয়া উচিত ছিল। এবং সেই কারণেই কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল এটা অনৈতিকভাবে করা হয়েছে। সেই কারণে পুরো প্যানেলটাকে বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট, যা নিয়ে আরও একবার সুপ্রিম কোর্টে চলে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু সেই মামলাটিও এখনো পর্যন্ত ঝুলে রয়েছে। অর্থাৎ যে সমস্ত আলোর দিশা আমরা কলকাতা হাইকোর্টের কাছ থেকে দেখতে পাই, সুপ্রিম কোর্টের কাছ থেকে সেই আলোর দিশা আমরা দেখতে পাই না। এবং খুব তাৎপর্যপূর্ণভাবে আপনারা যদি লক্ষ্য করেন যে সুপ্রিম কোর্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের কোনো আপত্তি নেই। সুপ্রিম কোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের রায় নিয়ে তাদের কোনো অবস্থান বা তাদের কোনো বিরোধিতা আমরা সেই অর্থে দেখি না। অথচ কলকাতা হাইকোর্টের একের পর এক রায় থেকে শুরু করে কলকাতা হাইকোর্টের বিচারপতি, ইদানিং বলা হচ্ছে কলকাতা হাইকোর্টটাই নাকি বিজেপির বা একটা রাজনৈতিক দলের, এই রকম শব্দবন্ধ বলতে দ্বিধা করেন না আমাদের প্রশাসনিক সর্বোচ্চ রাজনৈতিক দলটি। এখান থেকেই আপনারা বুঝতে পারবেন পরিষ্কারভাবে যে কলকাতা হাইকোর্ট যে রায়গুলো দিচ্ছেন পশ্চিমবঙ্গবাসীর জন্য, যেটা অত্যন্ত স্বস্তিকর, শান্তিদায়ক, সেইগুলো কোন এক অজ্ঞাত কারণে সুপ্রিম কোর্টে যখন চলে যাওয়া হচ্ছে
আমাদের করের টাকায় যখন অভিষেক মনু সিংভি কপিল সিব্বালদের পকেট ভরে যাচ্ছে, পকেট উপচে পড়ছে এবং একটার পর একটা ভালো রায় কখনো কখনো আবার তারিখ পে তারিখ, এই অবস্থায় এনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের হাসি চওড়া হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষের কার্যত কিছুটা হলেও বিরক্তি বাড়ছে সুপ্রিম কোর্টের এই ধরনের অবস্থানের পর। তাতেও দেখুন সুপ্রিম কোর্টের কিন্তু কোনো পরিবর্তন হলো না। আরজি কর নিয়ে এত বড় একটা ঘটনা, সেই ঘটনারও একই পুনরাবৃত্তি আমরা দেখলাম। যে তিনটি মামলার কথা উল্লেখ করলাম তারই সঙ্গে আমরা সেই পুনরাবৃত্তি দেখতে শুরু করলাম। জানি না এটা সত্যি কি কাকতালীয়, এবং সত্যি সত্যি একদিন বা দুদিনের মধ্যে এই শুনানি যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি না শোনেন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষের মনের মধ্যে প্রশ্নটা আরও বেশি করে কিন্তু প্রস্ফুটিত হবে যে DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গবাসীর জন্য কখনোই স্বস্তির খবর যে নিয়ে আসেন না। এটা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত হতাশাজনক একটি অবস্থান। আপনারা জানেন যে ডাক্তারদের মধ্যে থেকে অনেকেই বলছেন, সেই খবর আপনারা পেয়েছেন, সিনিয়র ডাক্তাররা বলতে শুরু করেছেন পশ্চিমবঙ্গ এই মুহূর্তে এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যেটা কার্যত বলা যায় নবজাগরণের সৃষ্টি করতে চলেছে পশ্চিমবঙ্গ। সেই নবজাগরণের সৃষ্টিতে আমরা কারুর, দেশের কোনো রাজনৈতিক নেতৃত্ব, দেশের কোনো প্রতিষ্ঠানকে একেবারে আমাদের এই নবজাগরণের হাত থেকে যদি বাধার সৃষ্টি করে, আমরা নিশ্চিতভাবে সমস্ত সম্মান মেনে যদি দরকার পড়ে আন্দোলনের মাত্রা আরও তীব্র থেকে তীব্রতর করে আমরা কিন্তু এই আরজি কর কাণ্ডের রায়ের পক্ষেই আমরা দাঁড়াবো এবং তার ন্যায় বিচার আমরা আনিয়েই ছাড়বো। তাই সেই ন্যায় বিচারের রাস্তায় যারা যারা আমাদের সামনে আটকে যাবেন, সেটা ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন, এমনকি ন্যায়ালয়ও হতে পারেন, তাহলে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ অবশ্যই তার বিরুদ্ধে হবে। পশ্চিমবঙ্গ আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তবে একথাও আপনাদের বলতে পারি যে এই শুনানিটি একদিন বা দুদিন, এমনকি এক সপ্তাহের জন্যও পিছিয়ে যায়, তাহলেও কিন্তু আমরা ধৈর্য ধরতে রাজি রয়েছি। কিন্তু যদি আমরা দেখি এই মামলার শুনানির হাল অন্যান্য মামলাগুলির মতোই হয়ে গিয়েছে, তাহলে নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে নবজাগরণের সাক্ষী হওয়ার জন্য উদগ্রীব পশ্চিমবঙ্গবাসী। আগামী দিনে আন্দোলনের গতিমুখের রূপরেখা কিন্তু আমরা নিশ্চিতভাবে ঠিক করব। তার অগ্রভাগে থাকবেন জুনিয়র ডাক্তার থেকে সিনিয়র ডাক্তাররা। এবং আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের এই মামলাটি এত ইম্পর্টেন্ট ছিল আরও একটি কারণে। সেই কারণটা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অর্থাৎ অমিত শাহের দপ্তর, তারা সুপ্রিম কোর্টে কিন্তু মামলা করেছিলেন বা তাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন যে আমাদের এই রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশকে ভায়োলেট করছেন, অর্থাৎ কন্টেম্পট অফ কোর্টের জন্য কিন্তু একটা আবেদন জানিয়েছিল অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। কি বিষয় আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন আরজি করকে ভালো করে কর্ডন করার জন্য সিআইএসএফকে নিয়ে আসতে হবে। তার কারণ রাজ্য পুলিশের ওপর আস্থা ছিল না সুপ্রিম কোর্টের, সেই কারণে সিআইএসএফের ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সময় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে এর কোনো আপত্তি জানানো হয়নি। অথচ রাজ্যে যখন সিআইএসএফ এসেছিল বা যখন এই মুহূর্তে সিআইএসএফ আছে, যখন তাদের কর্তব্য পালন করছে, তখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সর্বাঙ্গীনভাবে তাদেরকে একেবারেই অসহযোগিতা করছে। তাদের খাওয়া দাওয়া থেকে তাদের থাকার কোনো ব্যবস্থাই করেনি। অথচ সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছিল আমাদের সিআইএসএফ আসাতে কোনো আপত্তি নেই। এটা নিয়ে একেবারে একদিকে কন্টেম্পট অফ কোর্ট, অন্যদিকে নীতি বিরুদ্ধ আচরণ করে রাজ্য সরকারের বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে সুপ্রিম কোর্টে চলে গিয়েছিল কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তর। সেই মামলাটিও একই সঙ্গে হয়তো শোনা হতে পারত, কিন্তু সেই মামলাটিও শোনা হলো না। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে আরও একটি মামলা কিন্তু সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে। কি সেই মামলা? সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। আপনাদের কাছে খবর আছে কিনা আমি জানি না। সন্দীপ ঘোষ, যিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের গোটা পশ্চিমবঙ্গ সহ ডাক্তারদের ভিলেন হিসাবে তিনি পরিগণিত হয়েছেন, সেই সন্দীপ ঘোষ যখন কাস্টাডির মধ্যে রয়েছেন তখন তিনি সুপ্রিম কোর্টে চলে গিয়েছেন এবং তিনি বলেছেন যে আমার কথা শোনা হয়নি, আমার কথা শুনতে হবে, আমাকে এই ধরনের আটকে রাখা বেআইনি। তার নিজের কিছু মতামত জানাতে চেয়ে সুপ্রিম কোর্টে তিনি মামলা করেছেন। আগামী 6ই সেপ্টেম্বর এই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে, শুনানি হবে।
আপনারা হয়তো দেখবেন যে 6 তারিখেই হয়তো মামলাটি শুনানি হবে, এর অন্যথা আমরা দেখব হয়তো হবে না। অথচ এত গুরুত্বপূর্ণ আরজিকর মামলা আমরা দেখছি সেটা পিছিয়ে যাচ্ছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা দেখতে চাই সুপ্রিম কোর্ট সন্দীপ ঘোষের মামলা কিভাবে শোনে, সন্দীপ ঘোষের মামলা শোনার পর সুপ্রিম কোর্টের কি বক্তব্য সেটাও আমরা শুনতে চাই। তবে সব শেষে এসে আপনাদের যে খুশির খবরটা দেবো, আপনারা হয়তো অনেকেই জানেন জাস্টিস মাননীয় জাস্টিস DY চন্দ্রচূড় তার বেঞ্চের যে সমস্ত রায়গুলো নিয়ে আমরা বললাম, সেই রায়গুলো হয়তো পশ্চিমবঙ্গবাসীকে সার্বিকভাবে খুশি করতে পারেনি। তাই আপনাদের একটা খুশির খবর দেবো, এই DY চন্দ্রচূড় তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী 10ই নভেম্বর 2024 সাল। অর্থাৎ মাত্র আর 2 মাসের কাছাকাছি রয়েছে DY চন্দ্রচূড়, এবং তারপরে কিন্তু তার মেয়াদ শেষ হচ্ছে। পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা জানি না আপনারা সেই ডেটটার জন্যই অপেক্ষা করছেন কিনা, তবে আগামী দিনে আরজি করের এই আন্দোলনটা অতি শীঘ্রই সুপ্রিম কোর্টে উঠবে বলে আমরা আশাবাদী। আপনারা কি মনে করছেন, কোন কারণে সুপ্রিম কোর্টে এই মামলাটা পিছিয়ে গেল? এর পিছনে কি গভীর কোনো ষড়যন্ত্র থাকতে পারে? আপনাদের মন্তব্যগুলো যুক্তিযুক্ত সহ লিখে জানাতে পারেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।